যেখানে কিনা অনেক চর্বিকণা জমা হয়ে যায়, রক্তনালী প্রসারিত হওয়ার ক্ষমতা হারিয়ে ফেলে, যার ফলে সহজেই রক্তচাপ আরও বেশি বেড়ে যায় এবং রক্তনালী ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা বেড়ে যায়, রক্তনালীতে রক্ত জমাট বেঁধে রক্তনালী ব্লক করে দেওয়ার সম্ভাবনা বেড়ে যায়। রক্তে খারাপ কোলেস্টেরলের মাত্রা বেড়ে যায়, যদি ধূমপান করলে বেড়ে যায়। ভালো কোলেস্টেরলের মাত্রা কমে যায়। কিছু কিছু কোলেস্টেরল আছে শরীরের জন্য ভালো, যেমন এইচডিএল আমরা বলে থাকি, সেটা শরীরের জন্য একটু ভালো। এটা এই পরিহার করব। প্রথম লক্ষণীয়, সারাদিনে লবণ গ্রহণের পরিমাণ যতটা কমা যায়। এখানে হলো যে লবণের ব্যাপারটা আমি আগে বলেছি যে লবণ উচ্চ রক্তচাপের সঙ্গে অঙ্গাঙ্গিকভাবে জড়িত। এটা বলা হয়ে থাকে 4 থেকে 5 গ্রাম আপনি এইটুকু লবণ খেতে পারবেন। আপনি চিন্তা করেন যে আমরা এর চেয়েও মনে হয় অনেক বেশি লবণ খেয়ে থাকি। খাবারের লবণ, বিট লবণ, টেস্টিং সল্ট, সব লবণই রক্তচাপ বাড়ায়। তরকারি, শাকসবজি, ডাল, আচারে বিভিন্ন প্রকার লবণের পরিমাণ কমাতে হবে। লবণ দিয়ে সংরক্ষিত খাদ্য যেমন লোনা মাছ, টিনজাত খাদ্য বর্জন করতে হবে। লবণ দিয়ে টক ফল, লবণাক্ত বিস্কুট, চিপস, মুড়ি, চানাচুর, বিভিন্ন রকম মুখরোচক ভাজা, প্যাকেটজাত খাদ্য ইত্যাদি এড়িয়ে চলতে হবে যদি আপনার উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে চান। আজকে এই অনুষ্ঠানের প্রধান অতিথি, বিশেষ অতিথি, উপস্থিত শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী এবং শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি প্রথমেই আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি এই প্রতিষ্ঠানের অধ্যক্ষর কাছে। উনি আমাদের সুযোগ করে দিয়েছেন আজকে হাইপারটেনশন সম্পর্কে কিছু বলার জন্য। হাইপারটেনশন একটি ঘাতক ব্যাধি, যেমনটি ডায়াবেটিস। এটা একটা ক্রনিক ইলনেস, অর্থাৎ একবার হলে ধরা যায় সারা জীবন থেকেই যায় এবং সারা জীবন এর ক্ষতিকর দিক আমাদের ঘুরে ঘুরে খায় এবং এখান থেকে অনেক অনেক জটিলতা হয়। তার ভিতরে অন্যতম আপনারা জানেন হার্ট অ্যাটাক অথবা স্ট্রোক। স্ট্রোক এবং হার্ট অ্যাটাকের কিন্তু অনেক কাজ আছে। তার ভিতরে অন্যতম কারণ হলো উচ্চ রক্তচাপ। তাই আমরা যদি উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে পারি তাহলে অনেকাংশে এই সমস্ত জটিলতা থেকে আমরা নিজেদের মুক্ত রাখতে পারব। আজকে আমি আমাদের উপস্থাপক ডক্টর মাহফুজুর রহমানকে ধন্যবাদ জানাচ্ছি তার সুন্দর উপস্থাপনের জন্য। আপনারা বাই দিস টাইম হাইপারটেনশন সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছেন এবং আপনাদের মনে বোধহয় অনেক প্রশ্ন এসে গেছে। আপনাদের অনুরোধ করবো আপনারা নিঃসংকোচে যে কোনো ধরনের প্রশ্ন করতে পারেন। এই সরকারের জনগণের উপযুক্ত সরকার। এই 5টি অধিকারের মধ্যে আমরা জানতে পারি সুচিকিৎসা জনগণের মাঝে ছড়িয়ে দেওয়া, যে চিকিৎসার মাধ্যমে মেডিসিন ঔষধ সেই হাইপারটেনশনের কারণ হিসেবে চিহ্নিত হয়েছে, সেটা হলো জন্ম নিয়ন্ত্রণ বড়ি। আমার প্রশ্ন, যে বড়িটি আমাদের মৌলিক অধিকার পূর্ণ করতেছে সব জনগণের মাঝে, এই বড়িটি কিভাবে সরকার আমাদের মাঝে বা ব্যবসায়ীদের মাঝে বেশি সংখ্যা করলেন এবং আমাদের জন্য বাজারে বৈধ করে নিয়েছি, অথবা প্রতিদিন না মাসে একদিন কোনো একটি কোচ দুর্ঘটনায় পতিত হয়। আপনি জানতেছেন, পেপারে দেখতেছেন আজকে এক্স কোচটি আছে। আপনি কিন্তু শুনেছেন গত পরশু ওই গাড়িটি যমুনা ব্রিজে ওঠার সময় অ্যাক্সিডেন্ট করছে, এটা জানতেছেন। তারপরেও কিন্তু সন্তানকে আপনি তো ঘরে ধরে রাখতেছেন না, কারণ সন্তানের মঙ্গল কামনা করে। প্রতিটি জিনিসের যেমন সুফল আছে তেমনি কুফল আছে। জন্ম নিয়ন্ত্রণের বড়িরও সুফলও আছে, কুফলও আছে। জন্ম নিয়ন্ত্রণের বড়ি খেলে সবার হাইপারটেনশন হবে এমনটি কথা না। দেখা যায় 1%, 2% ভদ্রমহিলা হাইপারটেনশন হচ্ছে। আমরা সেই ক্ষেত্রে তাদের ক্ষেত্রে সতর্ক হব, বাকি 98% ক্ষেত্রে এটা কন্টিনিউ করব এবং সতর্কতা কি অন্য কোনো পন্থা যদি সম্ভব হয় সেটাই অ্যাডপ্ট করব, অথবা পাশাপাশি আমরা হাইপারটেনশনের চিকিৎসা কন্টিনিউ করব। জন্ম নিয়ন্ত্রণ বড়ি খেলেই হাইপারটেনশন হবে এমনটি কথা না। যেমন ঘুমের ওষুধ, দেখে এই যে কয়েকদিন আগে ম্যাট্রিক পরীক্ষা হলো, ঠিক পরীক্ষার যেদিন রেজাল্ট হয় সেদিন কিন্তু হঠাৎ করে দেখা যায় ঢাকা যে কোনো মেডিকেল কলেজ হাসপাতালে ট্যাবলেট খেয়ে মৃত্যু গ্রহণ করার প্রবণতা আমাদের ইয়াং পপুলেশনে খুব বেশি, এবং সেটা চয়েস করে ঘুমের পড়ে। আবার পাশাপাশি দেখেন আপনার খারাপ লাগতেছে, ভালো কাজ করার জন্য রাতে একটা সাউন্ড স্লিপ দরকার। আপনি ঘুমের ওষুধকে একটা সাউন্ড স্লিপ দিয়ে পরবর্তীতে একটা ভালো কাজ করার চেষ্টা করতেছেন। আবার ওই ঘুমের পরেই দেখা যাচ্ছে আমাদের সন্তানরা, আমাদের ছোট ভাইরা
আত্মহত্যার পথ হিসেবে ওইটিকে বেছে নিচ্ছে। অর্থাৎ ওই বড়ি একদিকে ভালো, অন্যদিকে খারাপ, তাই বলে কি আমরা ওই বড়ি বাজার থেকে তুলে নিয়েছি? না, তুলে নেই নাই। আমাদের প্রত্যেকটা জিনিসের প্রপার ইউটিলাইজেশন করতে হবে। জন্ম নিয়ন্ত্রণ করে অবশ্যই দরকার আছে। কন্ট্রোল পপুলেশন ইজ অন্যতম সারা বিশ্বের স্লোগান এটা, এটাকে আমরা অ্যাভয়েড করতে পারি না। তাই এটার নিয়ন্ত্রিত ব্যবহার আমাদের দরকার। যে মহিলার ক্ষেত্রে এটা প্রেশার বেশি হচ্ছে তার ক্ষেত্রে আমরা এটা হয়তো অ্যাভয়েড করতে পারি, অথবা অন্য কোনো পন্থার অ্যাডভাইস দিতে পারি, অথবা চিকিৎসকের পরামর্শ নিতে হবে। এটা আমরা সরকারকে নিষেধ করতে পারি না, এটা আমরা জাস্ট একটা স্লোগান তুলে ধরছি। কিন্তু এটা এই মানে না যে জন্ম নিয়ন্ত্রণ করে আপনারা খাবেন না। জন্ম নিয়ন্ত্রণ করে অবশ্যই মানতে হবে, তবে পাশাপাশি তার যে পার্শ্ব প্রতিক্রিয়া আছে সেই ব্যাপারেও সতর্ক থাকতে হবে। ধন্যবাদ। প্রেশার ডেভেলপ করতে হবে এবং ডক্টর মাহফুজ বলেছে যে সেক্ষেত্রে দরকার হলে প্রেশারের ওষুধ খেতে হবে। আর আমি বলি যে লং কন্টিনিউ 1 বছর বা 2 বছরের বেশি খাওয়া উচিত না। মাঝখানে 3 মাসের গ্যাপ দিয়ে হাজবেন্ড যদি ব্যবস্থা নেয়, 3 মাসের গ্যাপ দিলে হয়তো তার এই উচ্চ রক্তচাপের ধারা এটা আসতে পারে না। তো এইভাবে অন্যান্য অল্টারনেটিভসও আছে, সেটি ডক্টর জাকির বলছে। আমার মনে হয় যে এই বিষয়ে আরো অনেক দীর্ঘ ডিসকাশনের দরকার। এই প্রশ্নটা আর দরকার নেই, আমার পরবর্তী প্রশ্ন। দাঁড়ায় কিনা? মোবাইল ফোন এটা একটা ইলেকট্রনিক ইলেকট্রিসিটি তৈরি করতেছে, ব্রেন ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটির মাধ্যমে চলতেছে। অর্থাৎ শরীরের প্রতিটি সেল, প্রতিটি কোষ অ্যাকশন পটেনশিয়াল যে জেনারেট করতেছে এবং তার মাধ্যমেই আমরা কিন্তু সচল আছি। যখনই এই অ্যাকশন পটেনশিয়াল বন্ধ হয়ে যাবে তখন আমরা অচল হয়ে যাব, অর্থাৎ আমাদের মৃত্যু আসবে। তাই এই অ্যাকশন পটেনশিয়াল, ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি এবং এটাও একটা ইলেকট্রিক্যাল ডিভাইস, দুইটা পাশাপাশি থাকলে হয়তো বা ইন্টারাকশন হতেও পারে, কিন্তু স্টিল কোনো সায়েন্টিফিক অবজারভেশন ওইভাবে এখন এস্টাবলিশ না, আসে নাই যে এটা আমাদের ডেফিনিট ক্ষতি করে। তবে আপনি যেটা বলছেন আমি নিজেও দেখেছি, বেশিক্ষণ যদি মোবাইল ফোন ইউজ করি কানটা কেমন যেন ব্যথা করে, মাথাটা ঘুরে, এবং এটা ফ্যাক্ট। এবং এই জন্যই অনেকেই আমরা বলে থাকি পকেটে আমরা মোবাইল রাখবো না, আমরা এই পকেটেও রাখবো না, আমরা সবসময় হাতে রাখার চেষ্টা করি, সবসময় হাতে রাখার চেষ্টা করি। কিন্তু এটা যে বলবো এর সায়েন্টিফিক কোনো কারণ এখন পর্যন্ত পেপার, পত্রিকা অথবা কোনো লিটারেচারে আসে নাই। তবে ডেফিনেটলি এটা ক্ষতি করে আমার বিশ্বাস, কারণ এটা একটা ইলেকট্রনিক ডিভাইস। রক্তচাপ বৃদ্ধি পায়। তো আমরা যারা ওই শারীরিক গঠনের সাথে সামঞ্জস্যপূর্ণ নই, তাদের ওয়েট তার সাথে বেশি, তাহলে কি আমরা সে সময় কাজ কাম পারবো না। আমার লক্ষ্য করেন আমাদের কথা থেকে আসছে যে ঘুমের সময়ে রক্তচাপ কম থাকে, তাহলে কি সে সময় আমাদের মানে উচিত এটা না, ঘুমের সময় কম থাকে। আর মধ্যাহ্ন অবস্থায় মানে কি আমরা সকাল যখন ঘুম থেকে উঠি তখন ফ্রেশ একটা মন নিয়ে উঠি, তারপরে গোসল করি, নাস্তা করি, তারপর অফিসে যাই। এই যে অফিসের টেনশন, কাজের টেনশন তখন কিন্তু আমাদের পেয়ে বসে, এবং অ্যাংজাইটি, টেনশন, অফিস অ্যাক্টিভিটি সব কিছু আমাদের কিন্তু প্রেশার বাড়ায় দেয়। যখন আমরা অফিস ছুটি হয়, বাসায় যাই, খাওয়া দাওয়া করি, একটু রিল্যাক্স করি, তখন আমাদের ওই যে একটা টেনশন ওইটা থাকে না, প্রেশারও আস্তে আস্তে একটু কম করতে থাকে, অর্থাৎ নর্মালের দিকে আসে বা নর্মালের চেয়েও একটু নিচে থাকতে পারে। এটা জাস্ট একটা রিদমিক, এটা দেখা গেছে, স্টাডি করে দেখা গেছে আমাদের প্রত্যেক, যেমন আমিও দেখেছি ঠিক 11টা 12টার দিকে প্রেশার কম, আবার রাতে বেশি। উচ্চ রক্তচাপ দেখা যায় 90 এমনি উপরে 140। এক্ষেত্রে তাকে আমি জনসাধারণ পদ্ধতি তৈরি করলাম। আমি আবার এই মাস থেকে অফ করে দিচ্ছি যে আমার সন্দেহ থাকলে পরীক্ষা করতে সমস্যা সৃষ্টি করে ফেলে। তার শারীরিক যে সিমটমগুলো, সেই সিমটমগুলো এই ক্ষেত্রে আপনার একটা ছোট পরামর্শ দেওয়া পরবর্তীতে ডাক্তার আচ্ছা, ঠিক আছে, আপনি যেটা বলেছেন আমি কিছুটা বুঝতে পেরেছি। আপনার প্রেশার, আপনি যার কথা বলেছেন, বা আপনার নিচেরটা 90 থাকতো এবং ইন্ডিভার খেতেন, এখন যেহেতু 90 আসছে ইন্ডিভার বন্ধ করে দিয়েছেন। প্রথমেই বলি, ইন্ডিভার যেটাকে বলা হয় প্রোপ্রানোল, এটা একটা গুরুত্বপূর্ণ ব্লাড প্রেশারের ওষুধ, কিন্তু এর মিনিমাম ডোজ আমরা বলে থাকি 40 মিলিগ্রাম। এখন 10 মিলিগ্রাম যখন দিই তখন আমরা সাধারণত অ্যাংজাইটি, টেনশন, অস্থিরতা কমানোর জন্য দিই, প্রেশার কমানোর জন্য না। কারণ আমাদের অনেক সময় দেখেন পরীক্ষা হয়ে যাওয়ার আগে বুকটা ধরপড় করে, অস্থিরতা করে, তখন আমরা ইন্ডিভার 10 দিই যেন ছেলেটার অস্থিরতাটা কমে, পরীক্ষার হলে যেন পারফরমেন্সটা ভালো করে। এটা কিন্তু প্রেশার কমানোর জন্য না, এটা হলো অস্থিরতা কমানোর জন্য।
যে আপনি যে টেন দিয়েছিলেন, যে চিকিৎসক উনি বোধহয় প্রেশারের জন্য দেন না। আপনি যদি বন্ধও করেন প্রেশারের ক্ষতি হবে না, আপনার হয়তো একটু অস্থিরতা বাড়তে পারে, একটু বুকটা ধরপড় করতে পারে। আর আপনি যে বললেন যে পেটে গ্যাস এটসেট্রা, এটা প্রেশার জনিত কারণ সাধারণত হয় না। আর মাথা ব্যথা কিন্তু অনেক কারণ আছে, তার মধ্যে একটা কারণ হলো হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ। এখন অন্য কারণ যেমন মনে করেন আগামীকাল এসএসসি পরীক্ষা হবে, আমার ছোট ভাইকে পরীক্ষা দিয়েছে, আমার মাথা ব্যথা শুরু হয়ে গেছে, কি রেজাল্ট আসবে এটসেট্রা, এটাও একটা কারণ। হ্যাঁ, তুমি তো একটা অবগত করেছি। 2 মাস করে ওনার সন্তান মারা যায়। পিতা মারা যাওয়ার পর 2 মাস পর সন্তান মারা যায়। এরপরে তার টেনশন হচ্ছে। কারণে তার হাইপারটেনশন উচ্চ রক্তচাপ হতেই পারে, এটা হওয়াটাই খুব স্বাভাবিক। এবং এখানে যদি ওই উচ্চ রক্তচাপ যদি রেঞ্জ থেকে এক্সিড করে এবং আমরা যদি অ্যাংজাইটি টেনশন না কমাতে পারি, অবশ্যই ওষুধ দিতে হবে। আর যদি অ্যাংজাইটি টেনশন কমায় রাখতে পারি, হয়তো উচ্চ রক্তচাপ রেঞ্জ থেকে নিচে চলে আসবে বা রেঞ্জের ভিতরে চলে আসবে। আসেন বলেন। বাথরুমে ঢুকতেছি, কিন্তু আমি খাচ্ছি সাবিমেটা আর সালাদি রেগুলার ওষুধ খাচ্ছি 10 বছর। তা আমার প্রেশার স্বাভাবিক, আমার কি এমন কিছু বিকল্প মধ্যে আছে কিনা? না, আপনি যেমন ব্যথার জন্য সাপ্লিমেন্টটা খাচ্ছেন, এটা একটা গুরুত্বপূর্ণ ব্যথা নাশক ওষুধ অপরিহার্য খেতেই হবে। এই জন্য আপনার একটু ঘন অথবা 3 মাস 6 মাস পর ব্লাড প্রেশার যদি চেক করা যায় এবং যদি দেখি ব্লাড প্রেশার বাড়তেছে, সেই ক্ষেত্রে ব্যথা না, যদি না বাড়ে তাহলে তো কোনো কথাই নেই। যদি বাড়তে থাকে সেক্ষেত্রে আপনার চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত এবং উনি ডিসাইড করবেন প্রেশার ওষুধ দিবেন কিনা। তারপরেও ওষুধ খেলে কি প্রেশার লো হওয়ার সম্ভাবনা? আচ্ছা, সুন্দর প্রশ্ন করেছেন। আমি আমার প্রেশার বেশি ছিল, আমি ওষুধ খাচ্ছি, এখন আমার প্রেশার নিয়ন্ত্রণের ভিতরে আছে, আমি এখন ওষুধ কেন কন্টিনিউ করব? কথাটা হলো অবশ্যই কন্টিনিউ করতে হবে। আপনার প্রেশার নিয়ন্ত্রণের ভিতরে আছে কেন? কারণ আপনি ওষুধ সেবন করতেছেন। এখন ওষুধ বন্ধ করেন, দেখবেন সার তার কিন্তু দেখেন গ্রামাঞ্চলে আমাদের মুরব্বীরা, আমাদের ভাইয়েরা নাকের ভিতর দিয়ে একটা রশি দিয়ে ওটা কিন্তু ধরে রাখে, সবসময় কন্ট্রোলে রাখার চেষ্টা করে। কিন্তু কোনো কারণে যদি ওটা ছেড়ে দেওয়া হয়, সে কিন্তু আর দেখেন কন্ট্রোলে রাখা যায়, সে কিন্তু ইচ্ছা মতো চলতে থাকে এবং ক্ষতি করতে থাকে। প্রেশারটাও এরকম, আমরা ওষুধ দিয়ে তাকে কন্ট্রোলে রাখতেছি, যেই মুহূর্তে ওষুধটা বন্ধ করবো তখনও প্রেশার তার নিজস্ব গতিতে চলবে এবং অনেক ক্ষতি করতে পারে। এই জন্যে অবশ্যই ওষুধ সেবন। তারপরে একদম লো হয়ে যায়। প্র্যাকটিক্যালি মেডিকেল সায়েন্সে খুব একটা গ্রহণযোগ্য শব্দ না। আবারও বলি, লো ব্লাড প্রেশার শব্দটি আপনারা একটু কষ্ট করে বসুন, ব্যবহার করি। আমাদের প্রত্যেকেরই একটা নির্দিষ্ট ব্লাড প্রেশার থাকে, কারো হয়তো 100/60, কারো 90/60, 80/60। আর বেসিক প্রেশার জন্ম থেকেই কম এবং সেই প্রেশারে সুস্থ জীবনযাপন করতেছেন, ধরে নেব তার জন্য ওইটাই নর্মাল এবং এটা লো ব্লাড প্রেশার না, তার জন্য এটা নর্মাল। আমরা লো ব্লাড প্রেশার শব্দটা তখনই ইউজ করবো আমার প্রেশার সবসময় 130/80 থাকে, কোনো কারণে খুব বমি করেছি অথবা পাতলা পায়খানা হয়েছে অথবা খুব ঘাম হয়েছে, পাওয়ার চেষ্টা করি বা করে থাকেন। এই জন্য লো ব্লাড প্রেশার। আর একটা জিনিস, হাই ব্লাড প্রেশার রোগীরা যদি নিয়মিত এবং রেগুলার মাত্রা ধরে ওষুধ খান, তার লো হওয়ার কোনো চান্স থাকে না। এখন এমন যদি হয় ওই ভদ্রলোকের মহিলা হার্ট অ্যাটাক করছে, তখন কিন্তু প্রেশার ফট করে ফল করতে পারে, সেটা হলো ওই হার্ট অ্যাটাকের জন্য, ওষুধের জন্য না। সেক্ষেত্রে আমাদের ওষুধ আবার ঠিক করে দিতে হবে। তাই ওষুধ যারা সেবন করতেছেন আপনারা ওষুধ বন্ধ করবেন। আর আমার প্রশ্ন চেপে ধরা, শরীর অতিরিক্ত ঘামা, এটা কি হাইপার টেনশন থেকে না অন্য কোনো কারণে? আচ্ছা, যেমন প্রবলেম, কারণ এটা বয়স জড়িত একটা রোগ আছে আমাদের, হাড্ডি ক্ষয়ে যায়, অস্টিওআর্থ্রাইটিস বলে। এটা আমাদের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে হয়, বিশেষ করে 50 অথবা 60 ঊর্ধ্ব জনগণে। এবং তাদের ঘাড় ব্যথা, কোমর ব্যথা, এটা কিন্তু ব্লাড প্রেশারের উচ্চ রক্তচাপের জন্য না। তবে উচ্চ রক্তচাপের জন্যে ঘাড় ব্যথা, মাথার পিছনে ব্যথা, বুক ধরপড় করা, চাপ দিয়ে আসা, ঘাম হওয়া,
যদি হয়, বিশেষ করে 25-30 ঊর্ধ্ব কোনো রোগের এরকম যদি সিমটম আসে, তখন আমরা চিন্তা করতে পারি হাইপারটেনশন একটা কারণ, এই জন্য হাইপারটেনশন চেক করা উচিত এবং সেই ক্ষেত্রে সতর্ক হব। এখন 16 বছরের একটি বাচ্চা, স্লিম ফিগার, তার গা ঘামতেছে হঠাৎ করে অথবা ঘাড় ব্যথা করতেছে, সেখানে আমরা হাইপারটেনশন প্রথমেই চিন্তা করব না, সেখানে একটা অ্যাংজাইটি, টেনশন, অন্য কিছু চিন্তা করবো। কিন্তু 25-30 ঊর্ধ্ব, একটু অবেস, তার ফ্যামিলিতে হাইপারটেনশন আছে, আব্বা আম্মার হাইপারটেনশন আছে, বড় ভাইটার ব্লাড প্রেশার, এরকম হঠাৎ করে গা ঘামতেছে, অবশ্যই চিন্তা করবো উচ্চ রক্তচাপ হতে পারে এবং আমরা চেক করবো। অনেক কারণে এগুলো হতে পারে, হাইপারটেনশন তার মধ্যে একটা অন্যতম কারণ। কিন্তু আমার সমস্যা হচ্ছে, যদি কোনো লোক মৃত্যুবরণ করে, তাহলে ওই সংবাদটা যদি আমার কানে আসে, আমি খুবই অস্থিরতায় ভুগি এবং যদি আমার পাশাপাশি লোক মারা যায়, তাহলে আমি বেশি অস্থিরতা এবং আমার শরীর ঘামতে ঘামতে ভেসে যায়, আবার ঠান্ডা হয়ে যায়, আমার খুব গরম হয় এবং স্যার আমি এখনো অস্থিরতা ভোগ করতেছি। মানে যখনই কোনো সংবাদ দেখে, শুধু আজকে নতুনই নয়, মানে অনেক বছর থেকে এই সমস্যা শুরু হয়। গা ঘামা, এগুলো আমাদের কন্ট্রোল করে অটোনমিক নার্ভাস সিস্টেম। এই অটোনমিক নার্ভাস সিস্টেম কিন্তু আমাদের কন্ট্রোলে নেই, আমরা চাইলেও কিন্তু কন্ট্রোল করতে পারি না। এখনই যদি বলা হয় এই রুমে একজন তেঁতুল নিয়ে আসছে, এই তেঁতুল শব্দটি উচ্চারণের সঙ্গে সঙ্গে দেখবেন অনেকে স্যালাইভেশন এসে গেছে। আপনি চেষ্টা করেন চেক করার, পারবেন না, আপনি চেষ্টা করেন পারবেন না, কারণ এই শব্দটা শোনার সঙ্গে সঙ্গে আমাদের হাইপোথ্যালামাসে একটা সেন্টার স্টিমুলেটেড হয়ে গেছে এবং সেটা অটোনমিক নার্ভাস সিস্টেমকে স্টিমুলাস দিচ্ছে, সঙ্গে সঙ্গে আমাদের সেক্রেশন বেড়ে যাচ্ছে, স্যালাইভেশন হচ্ছে। ঠিক আপনার ওই মৃত্যু সংবাদ শুনেই আপনার হার্টের অ্যাক্টিভিটি বেড়ে গেছে, বুক ধরপড় করতেছে। এখন এটা থেকে আপনার উপায় এখন মানে প্রতিরোধ হলো আপনি নিজেকে বেশি বেশি চিন্তামুক্ত রাখার চেষ্টা করুন এবং ধর্মীয় আচরণবিধি মানুন এবং সবসময় মরতে হবে, মরাটাকে অ্যাকসেপ্ট করেন, তাহলেই আপনি মুক্ত হতে পারবেন। হয়তো মরতে হবে, এটাকে অ্যাকসেপ্ট করে চলতে হবে। পরীক্ষা দিলে ফেল হবে, এটাকে অ্যাকসেপ্ট করে যদি কেউ পরীক্ষা দেয়, তার টেনশন কিসে? কারণ সবচেয়ে খারাপটাই তো আমি অ্যাকসেপ্ট করে দিচ্ছি। আচ্ছা, এই রিলেটেড আমি আপনাদের একটু করবো। এখানে আমাদের ভিতরে একটা প্রশ্ন আছে যে মানে কে ব্লাড প্রেশারের চিকিৎসা করবে, উচ্চ রক্তচাপের চিকিৎসা কোন ফিজিশিয়ানের কাছে যাব? এটা কি জেনারেল ফিজিশিয়ানের কাছে যাব? এটা কি মেডিসিন স্পেশালিস্টের কাছে যাব? এটা কি আর একটা প্রশ্ন আপনাদের মনে সবসময় জাগে, এটা কি হার্ট ডিজিজ? প্রথম কথা হলো হাইপারটেনশন হার্ট ডিজিজ না, তবে হার্ট ডিজিজের যে কতগুলো প্রিসিপিটিং ফ্যাক্টর আছে তার ভিতর অন্যতম প্রিসিপিটিং ফ্যাক্টর হলো হাইপারটেনশন। অর্থাৎ দীর্ঘদিন ব্লাড প্রেশার যদি নিয়ন্ত্রণে রাখা না যায়, কারণে হার্ট ডিজিজ হবে না। আর হাইপারটেনশনের চিকিৎসা যে কোনো চিকিৎসকই করতে পারবেন। আপনি যে থানায় থাকেন, যে এলাকায় থাকেন, ওখানে যে রেজিস্টার্ড ফিজিশিয়ান আছেন উনি আপনার চিকিৎসা দেবেন। তবে এখান থেকে যদি জটিলতা দেখা দেয়, উনি তখন স্পেশালিস্টের কাছে পাঠান। কিন্তু প্রাথমিক চিকিৎসা আপনি আপনার এলাকার চিকিৎসকের কাছ থেকেই নেবেন। এবং অনেক ধন্যবাদ। কিন্তু সময় নেই। এমন দেখা যায় যে রাত্রির সময় কোনো একটা অসুবিধা দেখা যায়, তখন মহসল এলাকা কোনো ব্যবস্থা নেই, গ্রামে একটা উত্তোলন আছে, ওই মুহূর্তে তার অঙ্গের কোনো এক জায়গা কেটে দিলে পরে রক্তপাত করতে হয়তো বুঝতে পারছে। এটা ডাক্তারি দৃষ্টিকোণ থেকে কতখানি সত্য বা প্রযোজ্য কিনা, এবং যদি না হয় তাহলে ওই অবস্থায় আমরা ট্রাফিক করতে কি ব্যবস্থা নেবে? উনি তো এক্সপ্লেনেশন জানি না। যেমন আমাদের গ্রামাঞ্চলের মুরব্বীরা বলেন শুক্রবারের জুম্মার নামাজের আগে যাত্রা অশুভ। কেন অশুভ এই কারণ কিন্তু আমরা জানি না, কিন্তু আমি দেখছি আমার গার্জেন কোনোদিন শুক্রবার সকালে আমাকে গ্রাম থেকে ঢাকা যেতে দেয়। শনিবারে যাত্রা, শনি মঙ্গলে কোনোদিন যাত্রা নিষেধ করেছে, যাত্রা করা যাবে না, কারণ অশুভ দিন। যাই হোক, এগুলো আমাদের বংশানুক্রমে আমাদের দাদা, তার দাদা, তার দাদা তাদের এক্সপিরিয়েন্স থেকে হয়তো দেখেছেন এবং সেটাই তার সন্তানদের পুরো অ্যাপ্লাই করার চেষ্টা করেন উইথ গুড ফেথ। আপনি যে কথাটা বললেন, আমার কাছে সেই সিডিটাও আছে বাসায়। 1793 সালে না 13 সালে একটা স্লাইড দেখাচ্ছে, হিপোক্রেটস যীশু খ্রিস্ট কত বছর আগে হিপোক্রেটস চিকিৎসা করতেছেন এক ভদ্রলোককে উচ্চ রক্তচাপে, দেখতেছে তার হাতটা কেটে দিয়েছেন এবং রক্ত আসতেছে। অর্থাৎ যখন সায়েন্স আবিষ্কার ওইভাবে হয় নাই, আগের যুগে আজ থেকে কয়েক ডিকেট আগে
হাইপারটেনশনের চিকিৎসা কিন্তু আপনি যে পন্থাটা বললেন এই পন্থায় করা হতো, এবং এতে দেখা যেত অনেকে মারা যেতেন, অনেকে ভালো হতেন। এটা কিন্তু সাইন্টিফিক ছিল না, কিন্তু ব্লাড প্রেশারের দুইটি কারণ, একটা হলো ভাস্কুলার রেজিস্ট্যান্স আর একটা হলো কার্ডিয়াক আউটপুট। আর কার্ডিয়াক আউটপুট যেটা ডিপেন্ড করে ব্লাড ভলিউমের উপরে। আমি যদি হাতটা কেটে ব্লাড ভলিউম কমাইতে পারি, ব্লাডের পরিমাণ কমাইতে পারি, অবশ্যই প্রেশার কমবে। কিন্তু এটা হলো ক্রুড ওয়ে। এই ক্রুড ওয়ে এখন আর অ্যাপ্লাই করা হয় না। উইথ দ্য অ্যাডভেন্ট অফ সায়েন্স, মেডিকেল সায়েন্স, আমরা এখন স্মুথ ওয়েতে অনেক মেজার আছে সেই পথে এগিয়ে। আগের যে ক্রুড ওয়ে, যেমন 1960 সালে আমার এক বন্ধু, যার নাম বললে সবাই চিনবে, আমি বলবো না, পলিটিক্যাল হয়ে যাবে কথাটা, আমাদের বাংলাদেশের প্রথম সরকারের একটা গুরুত্বপূর্ণ পোস্টে ছিলেন, তার বিয়ে, তার ছেলে এবং আমার ঘনিষ্ঠ বন্ধু, তার 1960 সালে ইউবাথোসিস ছিল, নিউমোথরাক্স, মাথায় বাড়ি দিয়ে অজ্ঞান করছিল, অজ্ঞান করে অপারেশন করছে কলকাতায়। অর্থাৎ তখন অজ্ঞান করার উপায় ছিল মাথায় বাড়ি দিয়ে অজ্ঞান করতে হবে। এখন মাথায় বাড়ি দিয়ে যদি অজ্ঞান করি, অর্ধেক মরেও যেতে পারে। কিন্তু তারপর তখন তো অ্যানেস্থেসিয়া আবিষ্কার হয়নি, তখন ওটাই ওয়ে ছিল, ওইটাই সাইন্টিফিক ছিল যে মাথায় বাড়ি দিয়ে অজ্ঞান করে তারপর অপারেশন করতে হবে। যাই হোক, আগে খুব মেডিকেল সায়েন্স ছিল, এখন অনেক স্মুথনেস আসছে, অনেক সাইন্টিফিক হইতে, আমরা এখন অনেক স্মুথ হইতে। যে আপনি যেটা বলেছেন সেটা কারেক্ট, কিন্তু এখন আমরা এটা অ্যাপ্লাই করবো না। উচ্চ রক্তচাপে রোগী মৃত্যুর পথে, হাতের নাগালে ডাক্তার বা ওষুধ নেই। যদি উচ্চ চাপে মাত্রাধিক যদি ওষুধ দেয়, সংখ্যায় বেশি ওষুধ দেয়, যা দরকার তার চেয়ে বেশি দিলাম, দরকার 1 কেজি দিলাম 10 কেজি। আচ্ছা, এই জন্যই বলা হচ্ছে আপনার বয়স যখন 25-30 ঊর্ধ্ব হবে, আপনি প্রতি বছর অন্তত একটিবার ব্লাড প্রেশারটা চেক করুন, নিজের রক্তচাপটা জেনে নিন। যদি দেখেন ব্লাড প্রেশার বাড়ার টেন্ডেন্সি আছে বা বাড়তেছে, সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নিন। এবং ব্লাড প্রেশার বাড়ে কি কাজ করলে, কি কারণে, শুরু হয়ে গেল, সেকেন্ড ডে থার্ড ডেতে কিন্তু আপনি অ্যাডমিশন হচ্ছে না, অ্যাকাস্টমড হয়ে গেছে, বুঝতেই পারতেছেন। সো এটা কিন্তু হাইপারটেনশন না, হার্ট ডিজিজও না, এটা সচরাচর সবারই হয়ে থাকে। তবে এখান থেকে অ্যাকাস্টমড হতে হবে, দেখবেন এটা অ্যাভয়েড করা যাবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। রিডিং বেড়ে যায় সেটা হাইপারটেনশন না, সর্বদা যদি ব্লাড প্রেশার রেঞ্জের চেয়ে বেশি থাকে তখন করবো হাইপারটেনশন, উচ্চ রক্তচাপ। সর্বদা হঠাৎ কোনো কারণে একটু বেড়ে গেছে, একটা বার বা 2টি বার, সেটা উচ্চ রক্তচাপ না, সেটা অন্য কোনো কারণ থাকতে পারে, সময় দিয়ে আমাদের সবাইকে হ্যান্ড আউট দিয়েছেন, মানে যে খরচ, এবং সাথে সাথে খাওয়ার ব্যবস্থাও রেখেছেন, মানে কৃতজ্ঞতা। এবং আপনারা এত আমাদের জন্য করছেন, এটা কি শুধু মানে জনসেবার জন্য করছেন? এত কিছু অনেকে বলেছেন যে হয়তো বা ইলেকশন করার জন্য, অথবা আমার বাড়ি কিন্তু রংপুর, ইলেকশনে দাঁড়াই, আমার এলাকা থেকে দাঁড়াবো, যেটা এখান থেকে 160 কিলোমিটার, যেন সে এই যে আলোর পথ দেখালো আমাদের, এটা যেন আমরা বড় মহোদয়, আমার সম্মানিত কর্মকর্তাবৃন্দ, একটি চলতি সমস্যা আলোচনায় বেরিয়ে আসছে। বাংলাদেশে ক্রমাগতভাবে এই হাইপার টেনশন ধীরে ধীরে বেড়ে যাচ্ছে, আর এর হাত থেকে রক্ষা পাওয়ার শ্রেষ্ঠ উপায় হচ্ছে, আর যদি আমরা নিজেরা সচেতন না হই তাহলে এটা ধীরে ধীরে ছড়িয়ে পড়বে এবং সমাজকে পিছিয়ে তুলবে। যে কথাটি আমার বা যে বিষয়টি ভালো লেগেছে, ডাক্তার জাকির হোসেনের মতো একজন ব্যস্ত মানুষ, এই যে আর যে কথাটি সত্য যে আমরা আলোচনায় বেরিয়ে আসছে, বাংলাদেশে ক্রমাগতভাবে এই হাইপার টেনশন ধীরে ধীরে বেড়ে যাচ্ছে, আর এর হাত থেকে রক্ষা পাওয়ার শ্রেষ্ঠ উপায় হচ্ছে, আর যদি আমরা নিজেরা সচেতন না হই তাহলে এটা ধীরে ধীরে ছড়িয়ে পড়বে এবং সমাজকে পিছিয়ে তুলবে। যে কথাটি আমার বা যে বিষয়টি ভালো লেগেছে, ডাক্তার জাকির হোসেনের মতো একজন ব্যস্ত মানুষ, এই যে আর যে কথাটি সত্য যে আমরা যে উদ্দেশ্যে লেখাপড়া করেছি, শুধু কিন্তু নিজের উদ্দেশ্য নয়, জনগণের সেবা করার জন্য আমরা যেখানে আছি
সেইখান থেকেও যদি আমি জনগণের সেবা করতে উদ্যোগী হই, তাহলে কিন্তু একটা কিছু আমরা করতে পারবো। তো ডাক প্রতিষ্ঠানটি ধীরে ধীরে উজ্জ্বল এবং দীর্ঘজীবী হবে, সেই সঙ্গে সারা বাংলাদেশে ছড়িয়ে পড়বে। ওনাকে দীর্ঘক্ষণ সময় দেওয়ার জন্য আমি আবার অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।